দীর্ঘ 11 বছর ধরে ভারতের ক্ষমতায় আছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে ধীরে ধীরে যেন তার শাসনামলের শেষ প্রহর ঘনিয়ে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। যে মুহূর্তে নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপারই মুহূর্তে উঠলো। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলা। ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু একেবারে গ্রহণ করে দিচ্ছে কিন্তু ছাত্র জনতা। মোদী চোর, বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল ভারতের। মোদীর বাসভবনে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার তুমুল গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল ভারতীয় গণমাধ্যম। মোদীর পালানোর ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে তোলপাড়। আসলে কি পদত্যাগ করে হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছেন নরেন্দ্র মোদী? অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে নরেন্দ্র মোদীর সাথে চারদিক থেকে মহাবিপদে শেখ হাসিনা। জনমনে প্রশ্ন, এবার হাসিনার কি হবে? প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে এবং এই হেলিকপ্টার গন্তব্য হচ্ছে দমদম বিমানবন্দর। প্রথম যে কপ্টারটি উঠছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি চপার এই মুহূর্তে উঠছে। রেসকোর্সের যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে এই মুহূর্তে প্রথম চপার উঠছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপার এই মুহূর্তে উঠলো। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলায়। 3টে চপার আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে একেবারে প্রস্তুত রয়েছে এবং যে ছবি উঠে এলো ঠিক পৌনে 2 নাগাদ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এসে পৌঁছলেন এই রেসকোর্সের হেলিপ্যাড গ্রাউন্ডে এবং এই মুহূর্তে কলকাতার মাটি ছেড়ে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে পালিয়ে যাওয়ার খবরটা যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল গোটা ভারতীয় উপমহাদেশে। বছরের পর বছর ক্ষমতার চূড়ায় বসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনেই হঠাৎ করে জনতার প্রচন্ড রোষের মুখে পড়লেন। আর সেই রোষের ভয়ে তারা নাকি গোপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় দিল্লি এয়ারপোর্ট থেকে অজানা গন্তব্যে উড়ে গেলেন, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক সূত্র। ঘটনার সূত্রপাত ছাত্র জনতার প্রবল ক্ষোভ থেকে। ভারতের ভিতরে যেমন বেকারত্ব, মূল্যস্ফীতি আর দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম ক্রমেই উত্তাল হয়ে উঠছে, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনাকে ঘিরেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লির রাস্তায়। হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে স্লোগান তুলছিল, স্বৈরশাসক হটাও, গণতন্ত্র ফিরিয়ে দাও। তাদের টার্গেট ছিল স্পষ্ট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আশ্রয় প্রার্থী শেখ হাসিনা। দিল্লির রাজপথে কয়েকদিন ধরে গুজব চলছিল শেখ হাসিনাকে বিশেষ কনভয় করে রাষ্ট্রপতির অতিথিশালায় রাখা হয়েছে। আর এই খবর ছড়িয়ে যেন আন্দোলনকারীদের ক্ষোভ কয়েকগুণ বেড়ে যায়। তারা দাবি করে একজন বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রীকে কেন ভারত আশ্রয় দিবে, কেন জনগণের করের টাকায় একজন পরাজিত শাসককে নিরাপত্তা দেওয়া হবে। সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি মোদী সরকার, বরং ক্রমবর্ধমান জনরোষ সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে প্রশাসন। এদিকে ভারতীয় গোয়েন্দারা সতর্ক করেছিল যে কোনো সময় ছাত্র জনতার একটি বড় অংশ দিল্লির নিরাপত্তা বলয় ভেঙে মোদী ও শেখ হাসিনার অবস্থানস্থলে হামলা চালাতে পারে। আশঙ্কা সত্যি হতে দেরি হয়নি। হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে রেড জোনের দিকে অগ্রসর হতে থাকে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা চিৎকার করছিল, মোদী পদত্যাগ করো, হাসিনাকে ফেরত পাঠাও। সেখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস, লাঠিচার্জ, এমনকি রাবার বুলেট ব্যবহার করেও আন্দোলনকারীদের ঠেকাতে ব্যর্থ হয়। রাজধানী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সরকারের শীর্ষমহল তখন বুঝে যায় এবার আর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। সেই মুহূর্তে মোদী নিজে নিরাপত্তা উপদেষ্টাদের ডেকে বৈঠক করেন এবং শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর হেলিকপ্টারে করে সরাসরি এয়ারপোর্টে পৌঁছান। সেখান থেকে আগেই তৈরি করে রাখা হয়েছিল একটি বিশেষ বিমান। ঘন্টার পর ঘন্টা উত্তেজনার পর অবশেষে গোপন রুটে বিমানে ওঠেন মোদী ও শেখ হাসিনা। গন্তব্য কোথায় তা প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে দুজনকে নিয়ে সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো দেশে অথবা ইউরোপের একটি শহরে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। এদিকে দিল্লি ছাড়ার খবরে উত্তেজনা আরো চরমে পৌঁছায়। হাজার হাজার ছাত্র জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল শুরু করে। তারা দাবি তোলে ভারতের ইতিহাসে এই এক নজিরবিহীন ঘটনা। জনতার রোষে সরকার প্রধানকে পালাতে হয়েছে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখছে এটাই আসল গণতন্ত্রের শক্তি।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মোদী ও শেখ হাসিনার এই পালিয়ে যাওয়া শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং দুদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলবে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা এখনো আরো জোরালোভাবে বলবে, মোদী সরকার জনসমর্থন হারিয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার বিদেশে অবস্থান দেশের ভিতরে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মোদী ও হাসিনা কোথায় গেলেন? তারা কি আবার ফিরে আসবেন, নাকি এটাই তাদের শেষ বিদায়? উত্তর আপাতত কেউ জানে না। তবে একটি বিষয় পরিষ্কার, ছাত্র জনতার অদম্য শক্তি দুই দেশের রাজনীতিকে এমন এক পর্যায়ে ঠেলে দিয়েছে যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। কেন এই চিন্তা ভাবনা? বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন। মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন। আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয়, এখানে মন্দির ছিল, এখানে দরগা নয়, এখানে মন্দির ছিল। এই লড়াই আমরা লড়তে দেব না। আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে। ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর, লাগাতে আমরা দেব না, আগাতে আমরা দেব না। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। আমি আমার ছোটবেলায়, আমার মনে আছে আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি, আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি, সে হরিপাল বলুন, পান্ডুয়া বলুন, আমি গেছি, পড়াশোনা করেছি। তো দরগা দেখা যায়, দরগা ছোট ছোট দরগা। আজ থেকে 30 বছর আগেও অনেক মসজিদ ছিল না, কিন্তু দরগা ছিল। সেই দরগাতে সন্ধ্যেবেলায় যখন মা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো, আর আমার ঠাকুমা বলতো, যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে আয়। বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত। এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যার দরুন উত্তেজনা আরো ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে। এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদী সরকার। 2 বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় 250 জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী। তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র জনতা বিক্ষোভ করেন এবং গো ব্যাক মোদী স্লোগান দেন। এই সময় সেখানে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরপরই আরও দ্বিগুণ গতিতে ফুঁসে ওঠে মণিপুর। মোদীর এই সফর 3 দিনের, যা আসাম এবং বিহারকে অন্তর্ভুক্ত করেছে। বিহার ভারতের 3য় সর্বাধিক জনসংখ্যার রাজ্য, যেখানে প্রায় 1,30,00,000 মানুষ বসবাস করেন। বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতের হিন্দিভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। মণিপুরের উত্তেজনা 2023 সালের মে মাসে শুরু হয়, যখন প্রধানত হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন। প্রধানমন্ত্রী মোদীর মণিপুরের রাজধানী ইম্ফলে, যেখানে মেইতেই জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ একটি সমাবেশের ভাষণ দেওয়ার কথা ছিল, তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে চলছে হরতাল, অবরোধ ও বিক্ষোভ। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর এবার কি তবে পতন হতে যাচ্ছে মোদী সরকারের? কারণ এই দেশগুলোতেও ছোট্ট একটি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে। অবশেষে দেশ ত্যাগ করতে হয় দেশগুলোর সরকার প্রধানদের। এবার পানি বেশি দূর গড়ালে ভারতের সরকার প্রধানও পড়তে পারেন তেমনই পরিস্থিতিতে, এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। এখন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকের চোখের ঘুমটা উড়ে গেছে। ওনারা শুনলাম নাকি সরকার থেকে নাকি কিছু হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে, ভাড়া টাড়া বা কেনাকাটা কিছু ব্যবস্থা জানি না কি হচ্ছে। আমরা জানি ছাত্র যুবরা পথ দেখায় এবং ছাত্র যুবরাই রাষ্ট্রের চালিকা শক্তি। আমরা অতীতে একাধিক রাষ্ট্রে দেখেছি এবং সাম্প্রতিককালে কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পেলাম শ্রীলঙ্কা, পরের বছর দেখলাম বাংলাদেশ, এবছর দেখলাম নেপাল। এই যে তরুণ সমাজ, এই যে ছাত্র সমাজ, বাংলাদেশেও ছাত্ররা প্রাণ দিয়েছিল, প্রাণ এবং রক্তের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছেন। যাই হোক, এছাড়া তাদের ধ্যান ধারণা। এখন স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা, এই স্বৈরাচারী সরকার যখন নাগরিকের ঘাড়ের ওপর জোর করে চেপে বসে থাকে, তখন ছাত্র যুবদেরকেই দায়িত্ব নিতে হয়। সেটা বাংলাদেশ থেকে শুরু করে, শ্রীলঙ্কা থেকে শুরু করে সাম্প্রতিককালে নেপাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
এখন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষের শাসক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শাসক পর্যন্ত এই পরিপ্রেক্ষিতে এই সব শাসকগুলো যারা, আমি আবারও বলছি, যে সমস্ত স্বৈরাচারী অগণতান্ত্রিক অত্যাচারী সরকার যেখানে যেখানে আছে, আমাদের ভারত সরকার বা পশ্চিমবঙ্গের সরকারকে কোনোভাবে গণতান্ত্রিক সরকার বলা যাবে না। এরা যেভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়াতে, স্বৈরাচারী প্রক্রিয়াতে নাগরিকের মাথার উপর জোর করে চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন নীতি প্রণয়ন করে, বিভিন্ন আইন জোর করে তৈরি করা হচ্ছে, গায়ের জোরে তৈরি করে নাগরিকের আইন পুশ করা হচ্ছে, নাগরিক জোর করে, এই সমস্ত পরিপ্রেক্ষিতে, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে এই সরকারগুলো অত্যাচারী সরকার, অগণতান্ত্রিক সরকার, অসাংবিধানিক নিয়মে চলছে এই সরকার। সুতরাং এই সরকারেরও ভাগ্যে আগামী দিনে খুব খারাপ দিন অপেক্ষা করছে যদি এরা নিজেদেরকে পরিবর্তন না করে। আমরা আগে দেখেছি কৃষক আন্দোলন, সেখানে সরকার জোর করে বন্ধ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি ছাত্রদের আন্দোলন, আমরা দেখেছি শ্রমিকদের আন্দোলন, আমরা প্রত্যেকটা এনআরসি আন্দোলনের সময় দেখেছি, সিএ আন্দোলনের সময় দেখেছি, ওয়াকাফ আন্দোলনের সময় দেখেছি। সুতরাং আমরা একাধিক আন্দোলনের সময় দেখেছি রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার তার ফোর্সকে কাজে লাগিয়ে জোর করে, জুলুম করে নিপীড়ন চালাচ্ছে এবং কঠিনভাবে বল প্রয়োগ করছেন। এই যে কঠোর বল প্রয়োগ, এই যে একটা অত্যাচার করা নাগরিকদের প্রতি, সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি, ছাত্র যুবদের প্রতি, এগুলো কিন্তু ভবিষ্যতের নেপালের দিকে যাচ্ছে। আজকের নেপাল আমি চাইবো না আমার ভবিষ্যতের ভারত হোক, আমি চাইবো না আজকের নেপাল আমার ভবিষ্যতের বাংলা হোক, কিন্তু বাংলা এবং ভারতের সরকারকে, বাংলা এবং ভারতবর্ষের শাসক বাহিনীকে, শাসক দলকে, কেন্দ্রের বিজেপিকে এবং বাংলার তৃণমূলকে এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে যে আমরা যেভাবে দেশকে, বাংলাকে চালাচ্ছি, যাতে অদূর ভবিষ্যতে আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ, আমাদের চেনা গণতন্ত্রের ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষ, শান্তির ভারতবর্ষ, সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষের ভারতবর্ষ যেন অতীত, আজকের দিনের যেন নেপাল যেন কোনোভাবে না হয়ে যায়, বা অতীতের বাংলাদেশ যেন না হয়ে যায়, কিংবা শ্রীলঙ্কা যেন না হয়ে যায়। আমরা আশা করব একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে, একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে, একজন আইনজীবী হিসেবে, যে আমার দেশের মানুষ, আমার বাংলার মানুষ শান্তিপ্রিয় ভারতবাসী, শান্তিপ্রিয় বাঙালি। কিন্তু তার মানে এই নয় যে শাসক দিনের পর দিন অত্যাচার করবে, দিনের পর দিন অধিকারগুলোকে কেড়ে নেবে, মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে, নাগরিক অধিকার কেড়ে নেবে, ভোট চুরি করে ক্ষমতায় বসে থাকবে নরেন্দ্র মোদী, একের পর এক ভোট চুরি করবে, ভোটগুলোকে চুরি করে জিতে সরকারের প্রধানমন্ত্রী হবে, এখানে বুথ দখল করে তৃণমূল কংগ্রেস জিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। কিন্তু এটা বেশি দিন চলবে না, এটা বেশি দিন চলতে পারে না। আমি আমার দেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আপনারা গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান, প্রতিবেশীদের পথকে অবলম্বন করে, প্রতিবেশীদের পথ দেখানো পথে জানকবুলের লড়াই চালিয়ে যান। এই লড়াই গত কয়েকদিন আগে দেখলাম বিধানসভা অভিযানে ছাত্ররা আন্দোলন করেছিলেন, তাদের প্রতি কলকাতা পুলিশ বল প্রয়োগ করেছেন। তারা কি বলেছেন, তারা নেপাল করবেন নাকি বাংলাদেশ করবেন, সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আইনজীবী হিসেবে বলতে পারি যে কোনো রকম সহিংস পথ না বেছে অহিংস পথ এবং নিরস্তভাবে আন্দোলন করাটাই সমীচীন, এটাই উচিত। কিন্তু আবারও বলছি, শাসক যদি মনে করে যে আমি শাসন ক্ষমতা পেয়েছি মানে আমি শেষ কথা, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, মানুষ কিন্তু শান্তির পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, আজকের নেপাল, ভবিষ্যতের বাংলা, ভারতবর্ষ হতে এক মিনিটও সময় লাগবে না। নরেন্দ্র মোদী তো ঘুম উড়েইছে। বাংলাদেশে যখন ঘটনাটা ঘটেছিল আগস্ট মাসে, ঠিক তার পরে আরজি করার ঘটনা ঘটেছিল, বাংলার মানুষ আন্দোলন করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চোখের ঘুম উড়ে গিয়েছিল। আজকে নেপালের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর চোখের ঘুমটা উড়ে গেছে। কেন্দ্রের শাসক দল বিজেপি, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, এই দুটো দলের যারা নেতা নেত্রীরা আছেন, তাদের চিন্তাতে কপালে চিন্তার ভাঁজ। তাদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না, দিনের বেলা খাবার হজম হচ্ছে না, একটাই চিন্তা, হয়তো কোনো মুহূর্তে বাংলা, ভারতবর্ষেও সেই বাংলাদেশ এবং নেপালের স্মৃতি ফিরে আসবে। আমরা আশা করি না এমন কিছু হবে। ভারতবর্ষে এমন কিছু হওয়া সম্ভব নয়, নরেন্দ্র মোদী আছে তার জন্য নয়, বরং নরেন্দ্র মোদী আছে বলেই সম্ভব এমন কিছু হওয়া। কিন্তু ভারতবর্ষের মানুষ, আমরা যারা ভারতবাসী, আমরা তো সংবিধানে বিশ্বাস করি, আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। সুতরাং আমরা কোনো রকম কোনো অশান্তির পথ, সহিংসতার পথ বেছে নেব না। আমরা গান্ধীবাদ, আমরা মার্ক্সবাদ, আমরা লেনিনবাদ, আমরা বামপন্থীদের পথ অবলম্বন করে আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম, বিপ্লব চালিয়ে যাব। এদিকে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আজও ট্রাইব্যুনালে নাহিদ। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার দুপুর 1:30 দিকে রাষ্ট্রপক্ষে সাক্ষী দিতে আসেন তিনি। এর আগে মঙ্গলবারও সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাইব্যুনালে এসেছিলেন নাহিদ। তবে এর আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হয় মঙ্গলবার তার সাক্ষ্য গ্রহণ হয়নি। বুধবার মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে, তাই এদিন দুপুরে নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আজই নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে। জানা যায়, জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শেষ পর্যায়ে রয়েছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায়। এর আগে গত 9 সেপ্টেম্বর 13তম দিনের মতো এই মামলায় 6 জন সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত মোট 45 জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল। 7 সেপ্টেম্বর সাক্ষ্য দেন 3 জন। গত 2 সেপ্টেম্বর 36 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার জেরা শেষ হয় 4 সেপ্টেম্বর। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে অজানা অনেক তথ্য ট্রাইব্যুনালের সামনে এনেছেন। 1 সেপ্টেম্বর 10ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। এদিন জবানবন্দি দিয়েছেন 6 জন।
জন। এর মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বিভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা। উল্লেখ্য, গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8,747 পৃষ্ঠার, এর মধ্যে তথ্যসূত্র 2,018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4,000 পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ 2,724 পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন 81 জন। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।